চলো আমরা শুরু করি। আচ্ছা, কথা বলে না আর লাস্ট দিন আমরা ইউবি এর একটা ভিন্ন ধর্মী জিনিসপাতি দেখছি। ইউবি আমরা বেশ কয়েকটা প্রবলেম দেখছিলাম, যেগুলো ছিল হচ্ছে কি দেখতে ইউবির মতো মনে হচ্ছে না, কিন্তু আসলে ইউবি, যেমন লগারিদমিক ফাংশনগুলা, তারপরে তোমার ইনভার্স ফাংশনগুলা, সর্বশেষ আমরা সেক কিউবেরটা দেখছিলাম। আচ্ছা, ইন্টিগ্রেশন করার সময় আমরা আই ধরতে বলতাম। এই যে আই কেন ধরতে বলতাম, আই এর গুরুত্বটা কোন জায়গায়, এই অঙ্কটা দেখলে বোঝা যায়। তুমি চিন্তা করে দেখো, অঙ্কটা করে করে তুমি সামনে আগাচ্ছ, একটু খেয়াল করো, আগে খেয়াল করো, সবাই দেখো, অঙ্কটা করে করে তুমি সামনে আগাচ্ছ, আগাতে একটা পর্যায়ে এসে তুমি যখন অঙ্কটাকে আবার ভাঙতেছো, ঠিক সেম জিনিস আবার পেয়ে যাচ্ছ। তাহলে এখানে ভাঙলে আবার সেম জিনিস পেতে থাকবে না, এটা পেতে থাকবে, এরকম একটা ঘটনা ঘটবে, যেটা আমাদের জন্য সমস্যা। তো এই জন্যই আমরা যে কোনো ইন্টিগ্রেশন করার সময় একটা আই ধরে নিই। যদি কোনো এক জায়গায় আবার ওই সেম ইন্টিগ্রেশন ঘুরে ঘুরে চলে আসে, যাকে ইন্টিগ্রেট করতেছি সে যদি আবার ঘুরে চলে আসে, সেটাকে আমরা কি বসাই দিব, আই বসিয়ে দিব। বসিয়ে দিয়ে যখন এই পাশে নিয়ে আসবো, তাহলে আইটা হয়ে যাবে 2y, এখানে আর কোনো ঝামেলা থাকবে না। তখন ওই 2y থেকে ভ্যালু বের করে এভাবে আমরা বের করে ফেলতে, হ্যাঁ অসীম পর্যন্ত চলতে থাকবে। তুমি যদি এটাকে আই বসিয়ে না দাও, তুমি এটাকে আবার ভাঙবা, আবার আসবে, আবার আসবে, চলতে থাকবে, আলটিমেটলি একই ভ্যালুই আসবে, প্লাস মাইনাস হয়ে। না, তখন বসানো যাবে, কিন্তু আমরা জিনিসটা এটা করি না। যে কোনো কিছুকে আমরা ধরি বলে এভাবে ধরি, আই ইকুয়াল টু এটা বলেই আমরা অঙ্কটা আগাই সবসময়, বুঝতে পারছো? তো এইটা একটা অভ্যাসে পরিণত করে ফেলতে হবে তোমাদের, আই ইকুয়াল টু সামথিং লিখে করার। যে কোনো ক্ষেত্রে তুমি সেটাকে আই ধরে করার অভ্যাসে পরিণত করতে হবে তোমাদেরকে, বুঝতে পারছো? নাইলে তুমি তো বুঝতেছো না কোনটাতে আই আসবে, কোনটাতে আই আসবে না, তোমার তো মুখস্থ নাই, বুঝতে পারছো? কোসেক কিউবকে তোমরা করছো বাসায়? করে নাই, কেউ বাড়ির কাজ করে না। চল আমরা সামনে আগাই। কোসেক কিউব সেক কিউবের মধ্যে একইভাবে করে ফেলবা। স্যার আমাদের এরপরের প্রবলেমটা দেখো, বাচ্চারা কথা বলে না। এরপরের প্রবলেমটা দেখো স্যার, আমরা হচ্ছে কি 10 কত পর্যন্ত গেছিলাম স্যার? 10 EA ইউবি ছিল নাকি এফ এ ছিল? ই এর মধ্যে ছিল স্যার। এখানে ইউবি থেকে আর দুই একটা অঙ্ক দেখি, তারপর আমরা শেষ করে দিব আর কি স্যার। e⁻x sin 2x, e⁻x sin 2x 108 গেছে নাকি এর আগে? 109 নাম্বারটা কি? হ্যাঁ 109 e⁻x sin 2x। এখানে আমাকে একটু বলো তো, কোনটাকে ইউ ধরবো, কোনটাকে ভি ধরবো? ভি ধরবো। ভেরি গুড, ত্রিকোণমিতিটা ইউ আর e⁻x হচ্ছে ভি মাইনাস, তারপরে কি হবে এখানে সাইনের কে ডিফারেন্সিয়েট করলে 2 cos 2x, শাবাশ, 2 cos 2x, এটা সামনে চলে আসবে। ভেরি গুড, ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে সেটা ভেরি গুড। এরপরে দেখো স্যার 2 cos 2x, সাইনকে ডিফারেন্সিয়েট করছি, ইকে কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। ইকে ইন্টিগ্রেশন করলে কি আসে? e⁻x কে e⁻x আসে, শাবাশ। এখন খেয়াল করে দেখো স্যার, আমরা কি করতে পারি? এখান থেকে e⁻x কে বলে e⁻x পেয়ে যাচ্ছি, e⁻x sin 2x মাইনাস, এখানে কত আসছে? 2 বের হয়ে চলে আসবে। দেখো বাচ্চারা, আবার ইউবি চলে আসলো না আমাদের এখানে, থার্ড ব্র্যাকেট দাও। আমরা আই ধরতে বারবার ভুলে যাচ্ছি, দেখছো? এটা উমেশ স্যারের একটা কমন সমস্যা। ধরি আই ইকুয়াল টু, আই ধরে করবো কেমন স্যার? হ্যাঁ বারবার আমি ভুলে যাচ্ছি, কিন্তু তোমরা ভুল পারো, তোমরা আমাকে স্মরণ করাই দিবা। দেখো এবার এখানের মধ্যে যদি আমরা আবার ইউবি করি স্যার, দেখো 2টা বের করে নিয়ে আসলাম, আবার ইউবি করব, তাহলে কি হবে বলো? ইউকে কাকে রাখবো? কসকে রাখবো, রাইট?
cos 2x ইন্টিগ্রেশন অফ, এই কথা বলো না, ইন্টিগ্রেশন অফ ex, তারপরে কি আসে dx মাইনাস কি হবে কসকে করলে কি আসে বলো, কসকে করলে কি আসে, ডিফারেন্সিয়েট করলে cos 2x কে ডিফারেন্সিয়েট করলে -2 sin 2x, তারপরে কি থাকবে e টু দি পাওয়ার x কে করলে একটা e টু দি পাওয়ার x থাকবে, রাইট, dx। এই যে স্যার এখন e টু দি পাওয়ার x sin 2x মাইনাস 2 cos 2x e টু দি পাওয়ার x, এটা যদি পুরোটাকে আমরা ইয়া করি, দেখো স্যার 2 cos 2x, আচ্ছা e টু দি পাওয়ার x টাকে লিখে ফেলতে হবে আগে, e টু দি পাওয়ার x cos 2x, এখানে দেখো মাইনাস একটা, এখানে একটা মাইনাস, কি হয়ে যাবে স্যার, এই দুটো মাইনাসে প্লাস হয়ে যাবে, কিন্তু এখানে আরেকটা মাইনাস আছে না, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে আর মাইনাসে মাইনাস, চিহ্নের কাজ শেষ, আমাদের আর টেনশন নেই। এবার এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, কি হবে স্যার 4 হবে, ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x sin 2x, দেখো তো স্যার এটা i এর মতো হয়ে গেল না স্যার, দেখো তো লাস্টেরটা i হয়ে গেল না, লাস্টেরটা i হয়ে গেল, তাহলে আমার এখানে i ইকুয়াল টু কি পাওয়া যাচ্ছে, e টু দি পাওয়ার x sin 2x মাইনাস 2 e টু দি পাওয়ার x cos 2x মাইনাস এখানে আমাদের আসবে 4i প্লাস c লিখে দেবো স্যার আমরা এখানে, বুঝছো। এবার i সবগুলো এই পাশে চলে আসলে এটা কি হয়ে যাবে স্যার 5i হয়ে যাবে, তাহলে 5i ইকুয়াল টু কি আসছে e টু দি পাওয়ার x sin 2x মাইনাস 2 e টু দি পাওয়ার x cos 2x প্লাস c। সুতরাং i এর মান আমাকে বের করতে হবে, i ইকুয়াল টু কি পেলাম e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 5 sin 2x মাইনাস 2 e টু দি পাওয়ার x টু দি পাওয়ার 5 e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 5 cos 2x প্লাস c করে ফেলো স্যার। লিখছো একেবারে সহজ না স্যার, লিখছেন স্যার, দ্রুত করে ফেলেন। তাহলে এই ধরনের কাজগুলোকে আমার কিভাবে করতে হয় বুঝতে পারছেন, এগুলো একটু ভালো মতো প্র্যাকটিস করবেন।
আশা করি হয়ে গেছে তোমাদের এটা তোলা। দেখো স্যার আমরা প্লাস চলে যাই, আমাকে বলবা না তোমাদের শেষ। 110 দেখো স্যার এবারে 110 নাম্বার প্রবলেমটা হচ্ছে তোমাদের 110 নম্বর প্রবলেম। e to the power x sec x 1 plus tan x। ওয়ান প্লাস টেন এক্স ডিএক্স। এইদিকে দেখো তো স্যার, এইদিকে দেখো সবাই, ই টু দি পাওয়ার এক্স সেক এক্স 1 প্লাস টেন এক্স, এটাকে যদি আমরা ভেঙে লিখি, একটু গুণ করে লিখি, ই টু দি পাওয়ার এক্স সেক এক্স প্লাস সেক এক্স টেন এক্স ডিএক্স, এভাবে লেখা যায় না স্যার? তো ই টু দি পাওয়ার সেক এক্স প্লাস সেক এক্স টেন এক্স কোথায়? ও আই ইকুয়াল টু, ভেরি গুড, এটা সবসময় লিখবো, ভেরি গুড, থ্যাংক ইউ। এবার এখানে দেখো, এইটা দেখে আমার কি মনে হয়, সেককে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, স্যার সেককে ডিফারেন্সিয়েট করলে সেক এক্স টেন এক্স পাওয়া যায় না? তাহলে এই ফরম্যাটটা কিন্তু আমি তোমাদেরকে দেখাইছিলাম। এই প্রবলেমটা দেখো, ই টু দি পাওয়ার এক্স, একটা থেকে ফাংশন অফ এক্স প্লাস এফ প্রাইম এক্স ডিএক্স, এইটা থাকলে এক টানে অঙ্ক শেষ। ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস সি, ফর্মুলা হিসাবে মনে রাখবা এটা। তাহলে এবারে আমরা এটাকে যদি করি, ই টু দি পাওয়ার এক্স, এখানে ফাংশন মানে সেক এক্স প্লাস সি, এক লাইন অঙ্ক শেষ। হ্যাঁ 100 নাম্বার দিবে, 110 নাম্বার দিবে। যাও 111, 110টা করাতে চাইছিলাম, 111টা করাচ্ছি। 111, হ্যাঁ লিখে দিয়েছিলাম তো, 3টা ফর্মুলা লিখে দিয়েছিলাম, মনে নেই? নিচে এফ অফ এক্স ওভার এফ প্রাইম এক্স, নিচে রুটের ভিতরে এফ অফ এক্স। আমি যা নোট করাইছি সবগুলা এ করতে হবে। নো সাহেবের কয়টা ক্লাস বাদ আছে খাতার মধ্যে? 3টা ক্লাসের নোট বাকি আছে, জায়গা খালি রাখছো? আচ্ছা ঠিক আছে, ওই 3টা ক্লাসের নোটগুলো কালেকশন করে নিয়ে এ করিও। ওর কাছে কয়টা আছে দেখিও, ওর কাছে কয়টা ক্লাস, ওই ক্লাসগুলো আছে কিনা দেখো না, নাম্বারগুলো মিলে ওই ক্লাসগুলো যেগুলো মিস গেছে ওগুলো আছে কিনা দেখবা। প্রায় সব দেওয়া আছে, একটা মনে হয় ক্লাস শুধু বাদ পড়ে গেছে আমার, মানে ভিডিওটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা দেখো, এই বাচ্চারা দিকে দেখো, এইবারে যে প্রবলেমটা করবো সেটা দেখো, এটার সাথে কাছাকাছি একটা প্রবলেম, কাছাকাছি একটা প্রবলেম, সেটা হইল ই টু দি পাওয়ার 5x। আচ্ছা 5x, ওয়েট, ই টু দি পাওয়ার 5x 5 ln x প্লাস 1/x dx, এটা তোমার দেওয়া আছে। হ্যাঁ এটা দেওয়া আছে, খেয়াল করে দেখো স্যার। এবার তোমাদেরকে, তোমরা এই পাশে এই সূত্রগুলো লিখে রাখো, এইটার মতো করে আরেকটা সূত্র চাইলে আমরা এখানের মধ্যে করে ফেলতে পারি, আরেকটা শর্টকাট সূত্র, সেটা হচ্ছে, এবার দেখো ই টু দি পাওয়ার এক্স থাকলে, ই টু দি পাওয়ার এক্স থাকলে আমরা কি লিখতে পারি? একটু সেভ দিয়ে দিই, নাহলে সেভ না দিলে সব চলে যাবে। এ অ্যাবোভ এক্স প্লাস এফ প্রাইম এক্স প্লাস সি, দেখো স্যার এই দুটো ফর্মুলার মধ্যে একটা অল্প বিস্তর পার্থক্য দেখো তোমরা। শুধু একটা এক্সট্রা এ আছে, এটা থাকলেও কি হবে জানো স্যার? এগুলো এক্সট্রা কোথায় কোথায় আছে একটু খেয়াল করে দেখো। ই এর মাথার উপরে এক্সট্রা এ আছে, তাই ফাংশনের পাশে একটা এ থাকবে, এখানেও দেখো তো তাই আছে না? ln x কে ডিফারেন্সিয়েট করলে 1/ln x পাওয়া যায়, এটা এখানে আছে, এখানে আছে, তাহলে ভেরি গুড, আমরা এটা লিখতে পারি ই টু দি পাওয়ার
e to the power 5x ln x লিখে ফেলা যায়। এক লাইনের অঙ্ক, ফর্মুলা জানলে একেবারে এক লাইনের অঙ্ক। দেখছো সেফটা দেওয়াতে লাভ হয়েছে। এখান থেকে দেখো স্যার আমরা সামনে কন্টিনিউ করি। আমরা এখন লিখবো হচ্ছে স্যার নির্দিষ্ট যোগজ। একটা হেডিং দাও স্যার নির্দিষ্ট যোগজ। এতদিন আমরা করছিলাম অনির্দিষ্ট যোগজ। তোমাদেরকে আমি আগে বলছি যে এখানে স্যার আমরা চাইলে লিমিট বসিয়ে দিতে পারি, ঠিক আছে স্যার? তো এই দুইটা জায়গায় আমরা লিমিট বসিয়ে দিতে পারি। ধরো যে কত লিমিট এ আর উপরে আছে বি এফ অফ এস এক্স একটা ফাংশনকে ডিএক্স, এভাবে আমরা লিমিট বসাতে পারি। তাহলে এই লিমিট বসিয়ে আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের নির্দিষ্ট যোগজ। তো আমরা হেডিং দিব স্যার নির্দিষ্ট যোগজ, নির্দিষ্ট যোগজ। লিখো স্যার। নির্দিষ্ট যোগজ। নির্দিষ্ট যোগজ কি বলতেছে দেখো স্যার, আমাদের নির্দিষ্ট যোগজের ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য শেখা লাগবে। লেখো নির্দিষ্ট যোগজের বৈশিষ্ট্য। নির্দিষ্ট যোগজের বৈশিষ্ট্য, নির্দিষ্ট যোগজের বৈশিষ্ট্য লিখে 1 নম্বর লিখো ইন্টিগ্রেশন এ থেকে বি, ভেতরে আছে এফ অফ এক্স ডিএক্স। এইটাকে যদি আমরা এভাবেও লিখি টি ডিটি একই আসবে। মানে তুমি একটা খেয়াল করে দেখো, আমরা একটা ফাংশনকে ডিফাইন করতেছি কিভাবে দেখো স্যার, আমরা একটা ফাংশনকে ডিফাইন করতেছি হচ্ছে ধরো 2x³ ক্লিয়ার, ফাংশনকে ডিফাইন করতে 2x³ দিয়ে। এখন এইটাকে যদি এফ অফ টি দিয়ে লিখি তাহলে সেটা কি হবে স্যার 2t³ বুঝছো? তো এই 2x³ ডিএক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করে লিমিট বসাই দিলে যে ভ্যালু আসবে 2t³ টি এর সাপেক্ষে ইন্টিগ্রেট করে লিমিট বসিয়ে দিলেও কিন্তু সেম ভ্যালু আসবে। কারণ নির্দিষ্ট যোগজে শেষ পর্যন্ত একটা সংখ্যা মান বা একটা ভ্যালু চলে আসে, বুঝছো? আমাদের কি চলে আসবে, একটা সংখ্যা মান বা ভ্যালু চলে আসবে। এই জন্যই স্যার আমার ইন্টিগ্রেশনে এখানে চলক কি আছে সেটা ইম্পর্টেন্ট না। তুমি চাইলে এই চলকটাকে এক্সটাকে ডিএক্স এক্স ডিএক্স দুইটাকে চেঞ্জ করে টি ডিটি লিখতে পারবা, অথবা লিমিটগুলো এই যেভাবে সেম রেখে একই ফাংশনের ওয়াই দিয়েও লিখতে পারবা। চাইলে তোমরা এখানে ওয়াইট স্যারকে আর এখানে ওয়াইট স্যারকে বসাই দিতে পারো, সমস্যা নেই, বসাই দিবা তাহলে হয়ে যাবে। আচ্ছা, এখন এইটা একটা শর্ত চলে গেল। এরপর নাম্বার 2 লিখো স্যার, এটা আগে তুলে ফেলাও। নাম্বার 2, যদি আমরা লিমিটগুলোকে উপর নিচে চেঞ্জ করে ফেলি, যেমন লিমিট এখানে এ আছে এখানে বি আছে, নিচেরটাকে বলা হয় লোয়ার লিমিট, উপরেরটাকে বলা হয় আপার লিমিট। দেখো স্যার, আমরা যদি লোয়ার লিমিটটাকে আপার লিমিট বানিয়ে ফেলি, আপার লিমিটটাকে লোয়ার লিমিট বানিয়ে ফেলি, তাহলে কিছুটা এমন হয়, উল্টে যাচ্ছে, রাইট? উল্টে যাচ্ছে। এটার জন্য আমাকে করতে হবে কি জানো, সামনে একটা মাইনাস আনতে হবে। তো আসো আমরা আরেকটু করে লিখি। আমরা মাইনাস দিব, লোয়ার লিমিটটা হয়ে যাবে আপার লিমিট, আপার লিমিটটা হয়ে যাবে লোয়ার লিমিট। এমন কন্ডিশনে যদি আমরা লিখি তাহলে সামনে একটা মাইনাস আনতে হবে, আর কিচ্ছু না। তো লিমিটের হেরফের হলে, চেঞ্জ করে ফেললে লিমিটকে, আমাদের একটা জাস্ট মাইনাস আনতে হয়, আর কিচ্ছু না, জাস্ট একটা মাইনাস আনলে হয়ে যায়।
থেকে এ যদি লিমিট থাকে, এটা খেয়াল করো স্যার, খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র। 0 থেকে এ লিমিট থাকলে তুমি এটাকে চেঞ্জ করে তোমার ইচ্ছা মতো চেঞ্জ করে দিতে পারবা, ভ্যালু কোনো চেঞ্জ হবে না যদি f অফ a মাইনাস এক্স ডিএক্স করো। f অফ a মাইনাস এক্স ডিএক্স করলে লিখে ফেলো। কথা বলো না, ঠিক আছে শেষ। এরপর আমরা চলো স্যার প্লাস করি। 4 নম্বর ফর্মুলাটা পড়বো, মানে 4 নম্বর বৈশিষ্ট্যটা পড়বো, তার আগে একটু আমাদেরকে একটা জিনিস লাগবে। তোমরা জোড় ফাংশন বিজোড় ফাংশন চিনাও? জোড় ফাংশন জিনিসটা কি দেখো। আচ্ছা, কোনো একটা ফাংশন যদি f অফ এক্স হয়, এটাকে যদি আমরা এভাবে লিখতে পারি যে মাইনাস এক্স এর সমান, তাহলে সেটাকে বলা হয় জোড় ফাংশন। উদাহরণ দিয়ে দেখাই স্যার, একটা উদাহরণ দেখো স্যার। উদাহরণটা কি, f অফ এক্স ইকুয়াল টু যদি আমাদের ধরো এক্স স্কোয়ার হয়, তাহলে এক্স এর জায়গায় তুমি মাইনাস এক্স বসিয়ে দেখো তো, মাইনাস এক্স হোল স্কোয়ার এক্স স্কোয়ার সমান সমান চলে আসছে না স্যার? তো জোড় ফাংশনের শর্ত কি, তুমি যদি এক্স এর জায়গায় মাইনাস এক্সও বসাও ভ্যালু একই থাকবে, এটার নাম হলো জোড় ফাংশন, ঠিক আছে? বা যুগ্ম ফাংশন, জোড় ফাংশন, যুগ্ম ফাংশন, ইভেন ফাংশন, ঠিক আছে? এটাকে আমরা ইংলিশে বলতেছি ইভেন ফাংশন। ফাংশন তারপরে দেখো স্যার বিজোড় ফাংশন। আচ্ছা, জোড় ফাংশন আরেকটা উদাহরণ তোমাদেরকে আমি দেখাই দিই। জোড় ফাংশন আরেকটা উদাহরণ দেখাই দিই, তোমরা মনে রাখতে পারো স্যার। আরেকটা উদাহরণ মনে রাখতে পারো, f অফ এক্স ইকুয়াল টু ধরো কি আছে, f অফ এক্স ইকুয়াল টু cos x আছে। এটার যদি তুমি কি করো, মাইনাস এক্স করো, cos মাইনাস এক্স মানে কি cos x ই আসবে। তো এটাও কিন্তু আমাদের যুগ্ম ফাংশন বা জোড় ফাংশন। এবারে আসো স্যার বিজোড় ফাংশন। বিজোড় ফাংশনের ক্ষেত্রে স্যার উল্টা জিনিস, f অফ এক্স যদি তুমি কোন একটা কিছু ধরে নাও, f অফ মাইনাস এক্স কিন্তু তার নেগেটিভ হয়ে যাবে। উদাহরণটা তোমরা এই পাশে দেখো স্যার, উদাহরণ দেখো, বিজোড় ফাংশনের উদাহরণ এখানে এসে দেখো। যদি f অফ এক্স কে তুমি কি ধরো 2x ধরো, খেয়াল করো f অফ মাইনাস এক্স কি হবে 2 ইন্টু মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস 2x। দেখো স্যার, একটা আরেকটার বিয়োগের বিপরীত, ঠিক আছে স্যার, একটা যোগাত্মক বিপরীত। f অফ এক্স ইকুয়াল টু যেমন ধরো যে তোমার যদি সাইন এক্স হয়, f অফ মাইনাস এক্স কি হবে স্যার মাইনাস সাইন এক্স হবে। তোমরা বসাই দেখতে পারো। সেইগুলো হচ্ছে তোমার বিজোড় ফাংশন বা অযুগ্ম ফাংশন। বিজোড় ফাংশন বা অযুগ্ম ফাংশন বা অড ফাংশন, ঠিক আছে? তা আমরা ওদিকে 4 এর এখানে সূত্র লিখব, f অফ এক্স ইংলিশে লিখেছিলাম আমি, হ্যাঁ, f অফ এক্স ইভেন ফাংশন হলে, এটা আমরা 4 এর a লিখি, ইভেন ফাংশন হলে মাইনাস a থেকে a f অফ এক্স এর ভ্যালু আসবে 2 ইন্টু 0 থেকে
এ এফ অফ এক্স, এখানে ডিএক্স লিখিনি না, ডিএক্স এরকম আসবে স্যার, বুঝছেন এইটা। আর বিতে আমরা দেখব স্যার এফ অফ এক্স যদি আমাদের অড ফাংশন হয়, এফ অফ এক্স যদি আমাদের অড ফাংশন হয়, আমরা কি লিখতে পারি, মাইনাস এ থেকে এ এর মাঝখানে কোনো একটা ফাংশনের ভ্যালু যদি বের করতে হয় সেটা 0 হয়ে যায়। এই ফর্মুলাটা একটু মাথা রাখবা। এটা আরেকটা বৈশিষ্ট্য করে ফেলো স্যার। কোনটা এটা, হ্যাঁ ডিএক্স ডিএক্স ডিএক্স। ঠিক আছে, এই কিছু শর্ত আমরা এক্সট্রা করে মনে রাখবো আর কি। হ্যাঁ, এই কয়েকটা শর্ত আমরা এক্সট্রা করে মনে রাখবো, আর কিছু না। তো আমরা ইভেন ফাংশন কি অড ফাংশন কি আরেকবার একটু দেখে ফেলি। যে সকল ফাংশনগুলোকে যদি আমরা তাদের চলকটাকে নেগেটিভ চলক হিসেবে বসিয়ে দিই তাও যদি একই ভ্যালু পাই সেটা আমাদের ইভেন ফাংশন। আর অড ফাংশন কি স্যার, বসা দেওয়ার পরে নেগেটিভ ভ্যালু পেলে এক্স বসালে সাইন এক্স, মাইনাস এক্স বসালে মাইনাস সাইন এক্স, এটা হচ্ছে অড ফাংশন। ইভেন ফাংশনের জন্য মাইনাস এ থেকে এর মাঝখানে ইন্টিগ্রেট করলে 2 × 0 থেকে এর মাঝখানে ইন্টিগ্রেশন করলে যেটা সেই ভ্যালু চলে আসে। আর অড ফাংশনের ক্ষেত্রে এটা 0 চলে আসে। এটা তোমরা মনে রাখতে পারো। 4টা মোটামুটি আমি বৈশিষ্ট্য দিয়ে দিচ্ছি এখানের মধ্যে। এই 4টা বৈশিষ্ট্য দিয়ে আমরা শিখব। ছোট্ট একটা ইন্টিগ্রেশন করব, কেমনে নির্দিষ্ট যুগটা করা লাগে একবারে সহজ ইন্টিগ্রেশন দিয়ে করবো আর কি। হ্যাঁ, সেটা হচ্ছে তোমাদের বইয়ের উদাহরণ নম্বর 57। চলে যাচ্ছি আমরা। হ্যাঁ, তোলা হয়েছে সবার 57 উদাহরণ নাম্বার 57। হ্যাঁ, আমরা কোন বই, অক্ষরপত্র বই ফলো করতেছি। উদাহরণ নাম্বার 57। ইন্টিগ্রেশন কি দেওয়া আছে বলো দেখি স্যার, তোমাদের তো বই নেই। 0 থেকে 3 - 2x + x²। 0 থেকে 3 - 2x + x²। এটাকে আমরা ইন্টিগ্রেট করতেছি। খেয়াল করো, ভালো মতো খেয়াল করবা। ইন্টিগ্রেশন আগে নর্মালি করে ফেলো। 3 কে ইন্টিগ্রেট করলে কি আসবে, 3 তো কিছু না, 3 বের হয়ে চলে আসবে। 1 কে ইন্টিগ্রেট করলে কি আসে আমাদের, 1 কে ইন্টিগ্রেট করলে কি আসে, x আসে। ভেরি গুড স্যার, x মাইনাস 2 × x কে যদি ইন্টিগ্রেট করে আমাদের কি আসবে, x² / 2 আসবে না। x² কে ইন্টিগ্রেট করলে কি আসবে, x³ / 3 ফর্মুলা। এবার তোমরা কি করবে জানো, লোয়ার লিমিটটা এই ব্র্যাকেটের এখানে নিচে বসাই দিবা, আপার লিমিটটা এই ব্র্যাকেটের এখানে উপরে বসাই দিবা। বুঝতে পারছো? পরের লাইনে একটু ক্যালকুলেশন করে ফেলো। ক্যালকুলেশন করলে এটা এরকম আসে, রাইট? দেখো স্যার, লোয়ার লিমিট আপার লিমিট। এইবার একটু খেয়াল করে এদিকে। এখন কাজ কি জানো স্যার, এখানে x এর জায়গায় একবার আপার লিমিট বসিয়ে দিব। দেখো, লেখা বন্ধ করে একটু দেখো স্যার, x এর জায়গায় আপার লিমিট বসিয়ে দিব। বসালাম না স্যার? এটা কিন্তু 3³ বসানোর পরে মাইনাস করে দিয়ে এবার x এর জায়গায় লোয়ার লিমিট বসাবো। এটা বেসিক্যালি 0 চলে আসছে। ঠিক আছে, সো আপার লিমিটের মান বসিয়ে মাইনাস লোয়ার লিমিটের মান বসিয়ে 3 × 9, 3 × 9 এখানে আসবে, এখানে একটা আসবে হচ্ছে তোমার 3³ মানে 27, 3 দ্বারা ভাগ করলে 9। এটা এরকম আসে, মাইনাস এখানে 0 আসে, দিন শেষে তোমার ভ্যালু 9। দেখছো একটা ভ্যালু চলে আসছে, হুইচ ইজ আওয়ার আনসার। বুঝছো? তাহলে এই পুরো জিনিসটা আমরা করে ইন্টিগ্রেশন করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে স্যার আমরা মোটামুটি কেমনে ইন্টিগ্রেশনের ইয়েটা করতে হয় সেটা করতে পারতেছি স্যার। কেমনে ইন্টিগ্রেশনের নির্দিষ্ট যুগস্থা করতে হয় সেটা দেখলাম স্যার। করার সময় আমার একটা লোয়ার লিমিট থাকে, একটা আপার লিমিট থাকে। আগে নর্মালি ইন্টিগ্রেশন করে ফেলবো, করে ফেলার পর দুই পাশে সাব ব্র্যাকেট দিয়ে রাখবো স্যার। দেওয়ার পরে ক্যালকুলেশন হয়ে যাওয়ার পরে
আপার লিমিটের মান বসিয়ে দাও মাইনাস লোয়ার লিমিটের মান বসিয়ে দাও পুরো জিনিসটাতে, ঠিক আছে? এটাকে দুইবার রিপিট করব, একটা থেকে একটা বিয়োগ করে দিব, করে দিলে যেটা সেটাই আনসার, ঠিক আছে? মোটামুটি নির্দিষ্ট যোগাযোগের বেসিক জিনিসটা একটু দেখে রাখছি, নেক্সট দিন একটার পর একটা অঙ্ক করতে থাকবো ইন্টিগ্রেশনের বেসিক, আর এই বেসিকগুলোকে মোটামুটি সম্মিলিতভাবে ইউজ করে আমরা নির্দিষ্ট যোগাযোগ করব। খুব সহজ হবে যদি তোমরা আগেরগুলো দেখে আসো, ঠিক আছে? তো তোমাদের কাজ হচ্ছে আগেরগুলো ভালো মতো করে দেখে আসা। আজকে টুক থাক স্যার, আল্লাহ হাফেজ।